অয়ন্তী মাহাদের কথা শুনে থমকায়। সে তো 1 মিনিটের জন্য ভুলে গিয়েছিল ব্যাপারটা। স্বাভাবিকভাবেই সব সময়ের মতো খারাপ লাগা তুলে ধরেছিল। এখানে তো অস্বাভাবিক কোনো আচরণ সে করেনি, বরং তার স্বাভাবিক কথার মধ্যে মাহাদের এই ব্যাপারটা নিয়ে কথা তোলাটাই অস্বাভাবিক মনে হলো। হ্যাঁ, মাহাত ভাইয়ের চোখ মুখও কেমন লাগছে, কি যেন বলতেছে, অন্য কিছু বলে ফেলেছে। অয়ন্তীর ওর এই দৃষ্টি দেখেই আরও অস্বস্তি বোধ করার কথা, অথচ সে বলছে অস্বস্তি না রাখতে মনে। ইসি ভাবিকে ডাকতে এসে দূর থেকে ভাই ভাবিকে খুব কাছাকাছি দেখেছে তাদের রুমের সামনে, তাই আর ওদিকে পা বাড়ায়নি। আপু ঠিকই বলেছিল, ওদের একা সময় কাটাতে দেওয়া উচিত। তবে সে ভাইয়া আবার ভাবির সাথে বাজে বিহেভ করবে এই ভেবে ভয় পাচ্ছিল। সাথে অনুশোচনা হচ্ছিল ভাবিকে দেখে রাখতে পারেনি বলে। কিন্তু তেমন কিছুই যখন হচ্ছে না, তখন আর অহেতুক টেনশন করে লাভ নেই। সে ফিরে আসতে নাই। রেস্টুরেন্টের ভিডিও করতে করতে সে বাকিদের ওখানে পা বাড়ায়। দিগন্ত অন্তিককে ফোন করেছিল, কিন্তু সে রিসিভ করেনি। তাই সে রুমের ওখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মাঝপথেই দেখতে পায় একটা ফুলের গাছের পাতায় প্রজাপতি বসেছে, আর তার মনের রানী সেটা ভিডিও করছে আস্তে আস্তে, খুব সাবধানে, যেন উড়ে না যায়। ইসি পিকনিকের সাথে শ্যুট করবে এমন একটা ড্রেস পরেছে। অবশ্য শুধু ইসি নয়, ওরা 5 মেয়ে সব ছেলেরাও তাই। ইসির গায়ে একটা হালকা গোলাপের মধ্যে সুন্দর একটা স্প্যাগেটির স্ট্রাপ গাউন, নিচে সাদা লেডিস ট্রিম করা আন্ডারস্কার্ট, কাপড়ে দেখতে হালকা ও নরম, ট্রেপি ফ্যাব্রিকের মতো। মাথার চুল খোলা আর একটি লম্বা ফিতা বাঁধা আছে। এই লম্বা ফিতা দিতি আর প্রাণিসার চুলেও আছে। হাতও ম্যাচিং করে পড়েছে 3 জন। তবে প্রজাপতির ভিডিও করা তার প্রেয়সীকে এই মুহূর্তে প্রজাপতির রাজ্যের রানী মনে হচ্ছে দিগন্তের কাছে। সে নিজের ফোনে ওই অবস্থায় ইসির কয়েকটা ছবি তুলে নেয়। তারপর আস্তে আস্তে ওর কাছে আসে, একদম পিছনে দাঁড়িয়ে ওর কাঁধের দিকে মাথা নামিয়ে আস্তে করে বলে, প্রজাপতি নিয়ে খেলছিস? ইসি ভিডিও করা অবস্থায় একটু ঘাড় ফিরিয়ে তাকায়, আস্তে করে সাবধানে মাথা নাড়িয়ে বলে, আমি ছবি তুলে দিব। সে ওভাবেই বলে। ইসি আবার হালকা ঘাড় কাত করে দিগন্তের দিকে তাকায়। তারপর সামান্য উৎসুকভাবে চেয়ে আস্তে করে বলে, সত্যি তুলে দেবেন? তাহলে এভাবেই আপনার ফোনে তুলে দিন প্লিজ, প্রজাপতিটা যাতে দেখা যায়, আর আমাকেও। প্রজাপতি হাতে নিয়ে আস্তে আস্তে, তারপর তুই। সে ধীরে স্বরে মাথা নাড়িয়ে উত্তর দেয়, না না, হাতে নিতে চাইলে আবার উড়ে যাবে, তখন একটাও ছবি তোলা হবে না, তার চেয়ে বরং এভাবেই তুলি। দিগন্ত ওকে হুশ বলে চুপ করিয়ে দেয়। তারপর আস্তে করে পেছন থেকে ওর হাত ধরে প্রজাপতিটা সে পাতায় বসেছে ওখানে নিয়ে যায়। ইসি চমকে ওঠে, তবে তা প্রকাশ করার সুযোগই পায় না, কারণ সে একটু নড়লেই ওটা উড়ে যাবে। তাই সাবধানী স্বরে বলে, কি করছেন দিগন্ত ভাই? উড়ে যাবে। হুশ, দেখতে থাক, উড়বে না। দিগন্ত ওর হাত আর প্রজাপতির দিকেই মনোযোগ রেখে বলে। তারপর আস্তে আস্তে ওর হাতের একটা আঙ্গুল প্রজাপতিটির যে পাতায় বসেছে ওখানে ছোঁয়ালে ওটা সেদিকখান থেকে একটু একটু করে ইসির আঙ্গুলে চলে আসে। ইসি তা দেখে চোখ বড় করে দিগন্তের দিকে ঘাড় কাত করে তাকায়। ওর চোখে মুখে খুশি উপচে পড়ছে। এর মধ্যে প্রজাপতিটা হঠাৎ উড়ে ওর আঙ্গুল থেকে উড়ে যায়, কিন্তু 2-3 সেকেন্ডের মধ্যে আবার এসে ওর বাড়িয়ে থাকা হাতের উপরেই বসে। ইসি তা দেখে তাড়াতাড়ি দিগন্তকে ইশারা করে ছবি তুলে দিতে। দিগন্ত ওর দিকে তাকিয়ে মৃদু হেসে একটু দূরে গিয়ে দাঁড়ায় আর কয়েকটা ছবি তুলে নেয়। কিন্তু প্রজাপতিটা বেশিক্ষণ থাকলো না, ওর হাতে উড়ে যেতে নিল। ইসি বাড়িয়ে রাখা হাত নাড়ায়নি, ওভাবেই প্রজাপতিটার উড়িয়ে যাওয়া দেখে দিগন্ত ওই সুন্দর মুহূর্তটাও ক্যাচ করে নিল। এই দৃশ্যটুকু ইন্ডিয়ান মুভি এক ভিলেনের একটি মিউজিক ভিডিওর অংশ থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া। প্রাণিসা আর অন্তিক ওদের রুমের সামনে রিসর্টের কয়েকটা খোলা অংশে সিটিং এরিয়াতে বসে আছে। প্রাণিসা তখন অন্তিকের থেকে পালাতে চেয়েছিল, যদিও অন্তিক ওর পালানোর স্বভাবের সাথে বেশ পরিচিত, তাই আগেই ধারণা করেছিল এই মেয়ে এখন পালাতে চাইবে। কিন্তু সে বুঝেও আটকায়নি, কারণ 5 মিনিটের নিচেই আবার ফিরে আসবে সে জানতো। তার ধারণা অনুযায়ী পালিয়ে ফিরেও এসেছে, কিন্তু 5 মিনিট লাগেনি, 2 মিনিটেই ফিরে এসেছে। এখানে সে কিচ্ছু জানেই না। অয়ন্তীদের কাউকেও দেখা যাচ্ছে না কোথাও। ওরা তো অন্তিক প্রাণিসা দুজন যখন ওয়াশরুমে ছিল তখনই চলে গিয়েছে। ওদের একসাথে এখানে রেখে খুঁজে পাবে কিভাবে? প্রাণিসা তাই গুটি গুটি পায়ে ফিরে এসে অন্তিক যেখানটায় বসেছে ও সেইখানে বসে ওর থেকে দূরত্ব রেখে বসে পড়েছে। এসেই বসেছে এমন কিন্তু না, সে এসে অন্তিকের সামনেই দাঁড়ায়।
অন্তিক ফোন দেখছিল। প্রাণিশা দাঁড়িয়ে আছে দেখে ওর দিকে চোখ তুলে তাকায়। চোখের ইশারায় কি জিজ্ঞেস করলে প্রাণিশা বলে, ভাইয়া আপুরা কোথায় আছে? আমাকে সেখানে দিয়ে আসুন প্লিজ, আমি ওদের খুঁজে পাচ্ছি না। তখন না পালালে, আবার আমার কাছে ওদের খোঁজ খবর নিতে এসেছে। অন্তিক শেষের কথাটা ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে। প্রাণিশা কী বলবে ভেবে পেল না। লোকটা তাকে ফাঁদে ফেলার আর বিপদে ফেলার কোনো সুযোগই হাতছাড়া করে না। এখন না হয় তার সাথে প্রতিনিয়ত যা করে সেসব রোমান্টিসাইজ করা যায়, কিন্তু বিয়ের আগেও কি এমন করেনি তার সাথে? অবশ্যই করেছে। এখন যা করে সেসব যদি রোমান্টিসাইজ করা হয় তাহলে বলা যায় বিয়ের আগে যা করেছে সেসব হ্যারাসমেন্ট। একটা মানুষ প্রাণিশাকে বৈধ অবৈধ নানানভাবে হ্যারেস করবে আর সে না পালিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেসব গ্রহণ করবে। প্রাণিশার ভীষণ রাগ হয় মনে মনে, কিন্তু সে সব প্রকাশ করে না, না হলে আবার তার আসল রূপে এসে যাবে এ লোকটা। অন্তিক প্রাণিশা যে মনে মনে কিছু ভেবে রেগে যাচ্ছে তা ওর চেহারা দেখে বুঝে গেল। ভেতরে ভেতরে রাগা হচ্ছে কিভাবে? প্রাণিশা অন্তিকের কথা শুনে তার দিকে তাকায়। তার মনে হলো অন্তিক তাকে বিদ্রুপ করছে। সে মনে মনে রাখছে এটা হাস্যকরভাবে দেখছে লোকটা। হয়তো তার রাগ মুখ কখনোই প্রকাশ করতে পারবে না বলেই এই বিদ্রুপ। তার রাগ হওয়ার সাথে সাথেই ভীষণ কষ্ট লাগে। একটু কথা বলতে পারলে কি হতো? কিছুই তো পায়নি এক জীবনে। নাই দিলও না হয়, কিন্তু গলার স্বরটুকু কেড়ে নিতে হবে। অতিরিক্ত কোন কিছুই তো চায়নি কখনো সৃষ্টিকর্তার কাছে। তাহলে যা ছিল তাও কেন কেড়ে নিল? সে কি এতই অযোগ্য? অন্তিক প্রাণিশার ছল ছল চোখ জোড়া দেখে ভ্রু কুঁচকায়। কাঁদছে নাকি? সব তো ঠিকই ছিল, এর মধ্যে আবার কি হলো যে কাঁদছে? প্রাণিশা অন্তিকের ওর দিকে এভাবে চেয়ে আছে দেখে কোনোভাবে চোখের পানি লুকিয়ে তার থেকে দূরত্ব রেখে বসে পড়ে একপাশে। অন্তিকও আর কিচ্ছু বলে না, তবে অবাক হয় হঠাৎ ওর মুড পরিবর্তন দেখে। এই তো রেখে ফুল ছিল মনে মনে, আবার কাঁদতে চাইছে কেন? হঠাৎ কষ্ট পেল কী কারণে? সে প্রাণিশার কষ্ট পাবে এমন কিছু বলেছে কিনা ভেবে দেখে একবার, কিন্তু তেমন কিছু খুঁজে পেল না। তাই আরেকবার ওর দিকে তাকিয়ে দেখে এখন কাঁদছে না, কিন্তু মুখ অন্ধকার। অন্তিকভাবে মেয়েদের সাইকোলজি বোঝা কঠিন, কখন কাঁদে কখন রাগে বোঝা দেয়। কিন্তু এই মুহূর্তে তার মেয়েটার বিষণ্ণ চেহারা ভালো লাগছে না। কি হয়েছে, কাঁদছো কেন? প্রাণিশা অন্তিকের আওয়াজ শুনিয়ে তাকায়, তারপর এক পলক ওকে দেখে মাথা নাড়িয়ে কিছু না বোঝায়। তুমি বোবা হলে আমি অন্ধ না, স্পষ্ট দেখতে পাচ্ছি কিছু হয়েছে। আবার বলছি কিছু না, আমার সামনে নাটক করো না। কে বলছে বলো? প্রাণিশার অন্তিকের প্রথম কথাটায় কর্ণপাত হয় শুধু। তারপর ওর দিকে তাকায়, কয়েক সেকেন্ড তাকিয়ে একটু হেসে ওঠে, তারপর আবার মাথা নাড়িয়ে কিছু না বোঝায়। অন্তিকের ওর হাসিটা দেখে কেমন যেন লাগলো। তার হঠাৎ প্রাণিশার চোখে পানি দেখে কেমন কেমন লাগছিল। এর মধ্যে আবার এই হাসি কিসের জন্য ছিল? কি কারণে ছিল? প্রাণিশা কি অন্তিকের ওপর হাসলো নাকি নিজের ওপর? অন্তিক আর প্রাণিশা একই বেঞ্চে দূরত্ব রেখে বসেছে। সে একটু এগিয়ে এসে দূরত্বটা কমায়, ওর মুখটা নিজের দিকে ফিরিয়ে বলে, এভাবে হেসেছো কেন? প্রাণিশা ওর গালে থাকা অন্তিকের হাতের দিকে এক পলক তাকায়, তবে কিছু বলে না এটা নিয়ে। সে জানেই লাভ হবে না, শুধু প্রতিউত্তরে বলে, হাসতেও পারবো না। পারবে না, এভাবে হাসতে পারবে না। কিভাবে হেসেছি? নিজের উপর হেসেছো নাকি আমার উপর? আপনার উপর হাসার যোগ্যতা আমার আছে, এমনিতেই হেসেছি। যোগ্যতা নেই কে বলেছে? এ কথা আসছে কেন? আচ্ছা আর হাসবো না। গুড। কথাটা বলেও সে প্রাণিশার দিকে দূরে সরে না, আর না ওকে ছাড়ে। প্রাণিশার অযথা এভাবে থাকায় অস্বস্তি হচ্ছে, তাই সে একটু সরতে চায় তাকে, কিন্তু অন্তিক যেভাবে ছিল সেভাবেই ওর সামনে আসা চুলগুলো পিছনে সরিয়ে ও সারামুখিয়ে চোখ বুলায়। তারপর হঠাৎ ওর ঠোঁটে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দেয়। প্রাণিশা অবাক হয়, তার আগে ওর ঠোঁটে আঙ্গুল বসিয়ে চুপ করিয়ে দেয় আর বলে, তোমার জন্য সারপ্রাইজ আছে খুব শীঘ্রই। প্রাণিশার ওসব কথা মাথায় ঢোকেনি, কিন্তু বারবার মানুষটা তাকে এমন নানানভাবে ছুঁয়ে দিয়ে সে যে তার জন্য কতটা সহজলভ্য তা ঠিকই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়ায়। অন্তিক তা দেখে ওর গালটা মুছিয়ে দিয়ে আবার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। এবার প্রাণিশা সেই প্রথমবারের মতো হেসে ওঠে, কিন্তু অন্তিক তা আর দেখেনি। ইরফান রিহ্যাবিলিটেশন থেকে ভালো হয়ে ফিরলেও কিছু কিছু স্বভাব এখনও আগের মতোই আছে। এই যেমন ড্রাগ ছেড়েছে, কিন্তু সিগারেট ছাড়েনি। ওরা দুই বন্ধু প্রথম সিগারেট মুখে নিয়েছিল স্কুলে থাকতে, ক্লাস 10 থাকতে মজার ছলে একবার নিয়েছিল। তারপর অবশ্য লাগাতার খেয়েছে এমন না। স্কুলের পর একেবারে কলেজে শেষে বছরে নিয়েছিল আরেকবার, তখন তোষাও সাথে ছিল। তোষা ওদের বারণ করলেও শুনেনি, উল্টো ইরফান নিজের সিগারেটটা জোর করে ধরে ওর ঠোঁটেও ছুঁয়ে দিয়েছিল। তোষা প্রথমবার হওয়ায় নিতেই পারেনি,
তার উপর মেয়ে, যে কোনো বিষয়ে ছেলেদের চেয়ে সেন্সিটিভ হবেই স্বাভাবিক। সেবার কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে গিয়েছিল তুষার। ইরফান মজার ছলে ওকে সিগারেট দিলেও বেচারের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। অস্থির হয়ে পরে সে কখনো মাথায় হাত বুলিয়ে দেয়, কখনো পানি খাইয়ে দেয়, তো কখনো বুকে হাত মেজে দেয়। পাগল পাগল অবস্থা তখন ইরফানে। অন্তিক ওকে কিছুক্ষণ রিল্যাক্স হয়ে বসে থাকলে ঠিক হয়ে যাবে বললে ইরফান অন্তিকের উপর চড়াও হয়। সে যেন কেন বলেনি তুষার এই অবস্থা হবে। অন্তিক তখন ওর প্রশ্ন শুনে একটু অবাকও হয়নি। সে ইরফানের এমন উদ্ভট কাজে ব্যবহারে অভ্যস্ত, তবে বিরক্ত হয়ে বলে, আমি তো পীর আউলিয়া, সব জানি কার কে খেয়ে কী হবে, কিন্তু বলি না কারণ আমার মুখ নেই। শান্তি, এবার মেয়েটাকে পানি দেয়া। ইরফান ওকে পানি দিয়ে মাথায় আরেকটু হাত বুলিয়ে শান্ত করে। তোষা ইরফানের কাঁধে গা ছেড়ে ক্লান্ত ভঙ্গিতে কোনোভাবে বলে, ছি, কি বাজে গন্ধ, কিভাবে খাস? আমার কখনোই বমি আসছে। প্রথমবার ওসব একটু আধটু লাগে, আস্তে আস্তে দেখবি ঠিক হয়ে যাবে। মানে আমি এইসব খাবো নাকি যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে? তোরাই খা ভাই, আর আমি এসবে নেই, মাফ কর। তোকে খেতে বলিনি গাধি, আমরা তো খাবো। আমরা তোর সামনে খেতে খেতে দেখবি স্মোকিংয়ের গন্ধ সরে যাবে। ইয়াক, এমনটা কখনোই হবে না দেখিস। এইসব ছাইপাস তোরাই খা সামনে, না হয় তোদের বাড়িতে জানিয়ে দেব দেখিস। বরবাদ জানাচ্ছিস তোদের দুইজনকে, আর আমাকেও টানছিস। সর, পুরো জায়গাটা গন্ধ বানিয়ে দিয়েছে। ছি, থু। ইরফান রিসর্টের ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সিগারেটে ধোঁয়া উড়িয়ে উড়িয়ে ভাবছিল এতক্ষণ কলেজের সেই রঙিন মুহূর্তগুলো। সে যেখানে বসে আছে সেখান থেকে অন্তিক, প্রাণেশা আর দিগন্ত ইসিসহ বাকিদেরও দেখা যাচ্ছে। অন্তিক ওখানে বসার পর থেকে বেশ কয়েকবার ফোন দিয়েছে তাকে, সে রিসিভ করেনি। ইরফান ছাদে কী কারণে এসেছে তা সে নিজেও জানে না। ব্যাস, আসতে মন চেয়েছে আর সেই এসেছে। সে শুরু থেকেই এখানেই আছে। এর মধ্যে হঠাৎ সে কাউকে ফোন লাগায়, রিসিভ হয়। কয়েকবার রিং হওয়ার পর, তোমার স্যার বোধহয় ওকে আনার প্ল্যান করছে, সে তো তুমি না বললে হবে। ইরফান ফোন কেটে দেয়। পকেটে ঢুকাবেই তার আগেই অন্তিকের কল আসে। সে রিসিভ করে। এবার, কই তুই? আসছি 5 মিনিট। পিকনিকের জন্য সবসময় সুন্দর একটা প্রকৃতির কাছাকাছি স্পট মানানসই। অন্তিক, দিগন্তরাও তাই এমন একটা স্পটই বেছে নিয়েছে। সবুজের মধ্যে আছে তারা এখন। একটি মনোরম আউটডেট পিকনিক স্পট এটা, যা একটি হ্রদের তীরে অবস্থিত। চারপাশে সবুজ গাছপালা, নীল আকাশ এবং শান্ত পানি। আর তারা সেখানেরই একটা বড় গাছের নিচে নিজেদের বসার জায়গা সেট করেছে। গাছের ছায়ায় পানির ধারে একটি ঘাসযুক্ত জায়গা, অপর পারে সারি সারি গাছ এবং কয়েকটি ছোট কটেজ দেখা যাচ্ছে। একটি গোলাপি সাদা চেক পয়েন্টের পিকনিক মাদুর বিছিয়ে সেখানে তাজা স্ট্রবেরি ভর্তি বক্স, পপকর্নের বাটি, স্ট্রবেরি জুস, চকলেট বার ভর্তি বাটি, বিভিন্ন ধরনের পেস্ট্রি, কুকি ও স্ন্যাক্স, সবজি ও ফ্রাইড রাইস, পাই এসব রাখা আছে। কিছু ছোট বাটিও আছে যাতে সালাদ ও অন্য সাইড ডিশ রয়েছে। সব মিলিয়ে এটি একটি আরামদায়ক ও সুস্বাদু খাবার ভরা পিকনিক। সুন্দর প্রাকৃতিক দৃশ্যর মাঝে মাহাদার ইরফান সবার আগে স্পিকারে গান লাগিয়ে দেয়। মেহেরির, অয়ন্তী আর প্রাণেশা মাদুরের ওপর সব কিছু সাজাচ্ছে। ওরা স্পিকারে গান লাগিয়ে দিলে দিথি সবার আগে গানের তালে নাচতে শুরু করে। তোমার জন্য নীলছে তারা একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো, ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বলে, মহুয়ার মনে মাতাল হাওয়া খেলে, এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভিজে মাটিতে জলের নকশা করা, মনকে শুধু পাগল করে ফেলে। গানের তালে দিদি নাচছে। তাদের ফ্যামিলি ফাংশনে নাচার অভ্যাস আছে, খুব ভালো নাচতে পারে। নাচার মাঝে সে ইসিকেও টেনে নেয়। তারপর দুজন একসাথে নিজেদের মধ্যেই নাচে, বাকিরা দেখছে। আর অয়ন্তী, মাহাত ভিডিও করছে তাদের নাচটা সম্পূর্ণ নিজেদের মধ্যে। গান শেষ হলে তারাও থেমে যায় আস্তে আস্তে, বাকিরা তালি দেয়। বাহ, ফাটিয়ে দিয়েছিস।
ওরা দুজন দুজনের হাত ধরেছিল। ওভাবেই এক পা একটু এগিয়ে মাথা হেলিয়ে দুজনে একসাথে বলে, ধন্যবাদ। এসে বসে যায় তারা। একটু জুস নেয়। ইরফান অনুসন্ধানী চোখে চারদিকে তাকিয়ে দেখতে পায় অন্তিক একটু দূরে ফোনে কারোর সাথে কথা বলছে। সে একটু ঠোঁট বাঁকিয়ে হাসে, তারপর ঠিক হয়ে বসে বলে, অয়ন্তী, তোর ভাইকে সেই তো লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিল, না কাউকে জানালো না আমাদের। তোর উপর এসেছি অবধি পরিচয় করিয়ে দিল না নিজের বউয়ের সাথে, তাই তোরা হলেও পরিচয় করিয়ে দিই পিচ্চি ভাবির সাথে। প্রাণিশা ইরফান এসেছে অবধি সেখানে তার সাথে পরিচয় হয়নি। কিভাবে হবে? এখানে আসার আগে বাড়িতে পরিচয় হবে সেই সুযোগ হয়নি সবার ব্যস্ততায়। তার শাশুড়ি থাকলে তিনি পরিচয় করিয়ে দিতেন। এখন ওনার মতো চারদিক সামলাবে এমন তো আর বাকিরা করবে না, পারবে না। কারোর যখন মাথায় ছিলই না, সে কি নিজে নিজে গিয়ে বলবে নাকি যে আমি আপনার বন্ধুর বউ হই? আর যদি বলতে হয় এভাবে তাহলে তো সম্ভব হতো না, কারণ সে তো কথাও বলতে পারে না। তবু ভাইয়াটা যখন পরিচয় হতে চাচ্ছে, সে আর ডান হাতটা হালকা করে সামনে নামিয়ে মুখে হাসি রেখে সালাম জানায়। ইরফান তা দেখে একটু কনফিউজড হয়। মেয়েটা কি করতে চাইলো? সালাম দিল নাকি? সে একটু চিন্তা করে মনে মনে ভাবে, হ্যাঁ ওভাবেই তো সালাম দেয়, কিন্তু মুখে না দিয়ে মেয়েটা তাকে হাতে সালাম বোঝাচ্ছে কেন? এভাবে সাধারণ ছেলেরা দিলে একটু কুল দেখায়, কিন্তু কোনো মেয়েকে প্রথমবার এমন নরম আর শালীনভাবে হাতে সালাম বোঝাতে দেখেছে। সে যাই হোক, ইরফান একটু হাসার চেষ্টা করে বাকিদের দিকে তাকিয়ে বলে, ভাবি বোধ হয় আমি কানে শুনতে পাই না ভেবেছে, তাই এসাটাই সালাম দিচ্ছে। সো আন্ডারস্টিং, সিজ আই লাইক ইট। ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে কামড় বসায় সে, তারপর আবার বলে, বাট সত্যি বলতে আমি ভেবেছিলাম ভাবি কথা বলতে পারে না, এসেছি অবধি একটা কথা বলতে শুনলাম না। এখন দেখছি সে নিজেও আমাকে ডিফ ভেবে বসে আছে। দুজনের ভাবনা কাকতলীয়ভাবে মিলে গেল। শেষে একটু হেসে উঠল ইরফান। প্রাণিশার হাসি মুখ একটু মলিন হয় ইরফানের কথা শুনে, তবে মন খারাপ করে না। ভাইয়াটা তো আর জেনে বুঝে বলছে না, তার বন্ধুর মতো। মানুষটা তখন তাকে মুখের উপর বাবা বলে দিয়েছিল, তার খুব কষ্ট হয়েছে। প্রাণিশা এতদিন মনে মনে ভাবত তার এই প্রতিবন্ধকতার কারণে তাকে তার স্বামী বউয়ের পরিচয় দিতে চাইতো না। এখন তা কোনোভাবেই ভুল কোনো ভাবনা বলে মনে হয় না। সে শতভাগ নিশ্চিত এই কারণেই এমন করে তার স্বামী। তবে সে আপাতত ওসব ভাবনা ছেড়ে বাকিদের দিকে তাকায়, যাতে তারা ইরফানকে বিষয়টা একটু বুঝিয়ে বলে। সে আশায় ইরফানের কথা শুনে সবাই বিব্রত হলেও প্রাণিশার চাহনি দেখে তা স্বাভাবিক হয়। তারা বুঝে নেয় মেয়েটা মন খারাপ করেনি, বরং সে জানে না বলে তাকে জানিয়ে দিতে বলছে। ইরফান মাদুরটার কোনোই ঠিকই ছোঁয়া হয়ে বসে আপলে কামড় বসিয়েছে। দিগন্তের কথা শুনে হেয়ালিভাবে তার দিকে তাকায়। তার মুখভঙ্গি দেখে নিই, মনে হচ্ছে সে সিরিয়াস, তাই নিজের মাথা সামান্য ঝুঁকিয়ে বোঝায়, আসলে। দিগন্ত ওর কথা বুঝে মাথা না ঘুরিয়ে আবার তার দিকে এক পলক গভীর দৃষ্টি বুলিয়ে বোঝায় হ্যাঁ। ইরফান মাথা নাড়িয়ে দু একবার কিছু একটা ভেবে ভেবে, তবে মুখভঙ্গি দেখে মনে হয় প্রাণিশার কথা বলতে পারে না জেনে সামান্য খারাপ লেগেছে তার, যদিও তা স্পষ্ট না। তারপর প্রাণিশার দিকে তাকায়। সো সরি সিস্টার, আমি জানতাম না। দুঃখ পেয়ে থাকলে ভাই ভেবে মাফ করে দিও, ওকে? প্রাণিশা হালকা হেসে সম্মতি জানায়। তার ইরফানের বলার ধরন খুব ভালো লেগেছে। না কোনো প্রকার ব্যঙ্গ করেছে তার অক্ষমতা জেনে, আর না কোনো অযাচিত সহানুভূতি দেখিয়েছে যেমন বাকিরা দেখায়, বরং তার প্রতিক্রিয়া খুব স্বাভাবিক ছিল। যেন এই ধরনের সমস্যা যে কারোর থাকতেই পারে, অস্বাভাবিকভাবে বা বাঁকা চোখে দেখা আর কিছু নেই। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে সবাই ব্যাডমিন্টন খেলার সিদ্ধান্ত নেয়। পাশেই ওদের আনা সব কিছু রাখা ছিল একটি গাছের পাশে। ওখান থেকে র্যাকেট আর শাটলকট বের করে। মাহাত, দিগন্ত আর ইরফান এক পক্ষ, আর বাকি 5 মেয়ে অপর পক্ষ। ওরা খেলেছে। ওদিক থেকে ছেলেরা খুব জোরে জোরে ছুড়লে শাটলকট দুটো, যাতে একবার হলেও মেয়েদের মিস যায়, কিন্তু মেয়েগুলো হার মানছে না। পড়ে যেতে যেতে র্যাকেট ছুঁয়ে উড়িয়ে দিচ্ছে। দিথি চেঁচিয়ে বলে, তোমরা এভাবে জোরে জোরে মারতে পারো না, গায়ের জোর আছে বলে এভাবে ছুটতে হবে, এটা কিন্তু এক প্রকার চিটিং। প্যান প্যান না করে ককছুড়, নাচতে নাচ জানলে উঠান সবারই বাঁকা। মোটেও না, কত খেলেছি এসব। হ্যাঁ, তাছাড়া শাটলক মিস দিলে তারপর এসব বলবে। এখনও ফেলতে পারোনি, তাই আগে থেকে বড় বড় কথা বলবে না। হন্তিও র্যাকেট দিয়ে এদিক ওদিক ছুটতে ছুটতে বলে। সে কথাটা বলতে না বলতেই আবারও জোরে শাটলকট দুটো একে একে ছুঁড়ে ইরফান আর মাহাত। একটা কট মেহেরিন অপর পাশে ছুঁড়ে দেয়,
কিন্তু ইরফান সেটা ছুঁড়েছে। ওটা ইসে একবার র্যাকেটে লাগিয়ে ওপাশে ছুটতে চাইলে যায়ই না, সামান্য দূরে গিয়ে পড়ে যেতে নাই। অয়ন্তী নিজের র্যাকেট ছোঁয়ায় দৌড়ে গিয়ে কিন্তু সামান্য ছোঁয়াতে পেরেছে, শুধু বেশি দূর পাঠাতে পারেনি। ওটা পরপর 2 বার গিয়েছে দেখে ছেলেরা ধরেই নেয় ওটা আর এপাশে আসছে না। কিন্তু নিচে পড়ে যাওয়ার আগে প্রাণেশা কীভাবে জানি নিজের র্যাকেটে ওটা নিয়ে হঠাৎ ও পাশেই ছুঁড়ে দেয়। ছেলেরা কর্ক এপাশে আসে সে আশা ছেড়িয়ে দিয়েছিল, তাই হঠাৎ কর্ক আশায় তারা র্যাকেট তুলে ওটা ক্যাচ করবে সেটুকু সময় হয়ে ওঠেনি। তার আগেই কর্ক ফল হয় আর মীরা জিতে যায়। চিল্লিয়ে লাফিয়ে ওঠে ওরা জিতার আনন্দে। প্রাণেশা খুব খুশি হয় একবার কক উড়িয়ে জিতে দেওয়ায়। সে র্যাকেট হাতে নিলেও তেমন একটা সুযোগ পায়নি সবার ভিড়ে কক উড়ানোর। না সাহস করেছে, তার নিজের উপর বিশ্বাস ছিল না যে ওটা র্যাকেটে নিলেও ও পাশে পাঠাতে পারবে, কারণ ব্যাডমিন্টন সে দেখলেও কখনো খেলেনি। আরিফকে তার সমবয়সীদের সাথে শীতের সময় পাড়ার মোড়ে খেলতে দেখেছে সে অনেক, এমনকি তার ছোটোবেলাও তার সমবয়সীরা খেলতো ব্যাডমিন্টন, কিন্তু তার কখনো নেয়নি। ওকে চুপচাপ থাকতে হতো বিধায় সে যে কেউ তার সাথে খেলতে বিরক্ত বোধ করত। খেলা মানেই তো হইচই, সেখানে প্রাণেশার মতো নিশ্চুপ কাউকে নিয়ে মজা আছে, কিন্তু তার খেলার ইচ্ছে জাগতো না এমনটা মোটেও নয়। খুব ইচ্ছে জাগতো, কিন্তু কেউ না নিলে তার সাথে না খেললে কীভাবে সম্ভব। কত কেঁদেছে তাকে খেলায় নেয় না বলে কেউ। বাইরে খেলতে যাওয়ার বয়সে তার বাক শক্তি যায়, সাথে মাও হারায়। মামাকে বললে মামা ওকে এটা সেটা খেলনা দিয়ে বুঝ দিতেন, তিনি তো আর ছোটদের এভাবে জোর জবরদস্তি করতে পারেন না। মামা না থাকলে মামির কাছে এসে কাঁদলে তিনি প্রথম বুঝ দিতেন, কিন্তু কতদিন পরের মেয়ে এসব সহ্য করবেন। একসময় তারও বিরক্ত এসেই যায়। আর যখন তা প্রাণেশার প্রতি প্রকাশ করেন তখন প্রাণেশার আবার আরও কাঁদা ছাড়া উপায় থাকতো না। আজ সবার সাথে খেলে জিতে তার যে কী আনন্দ হচ্ছে! ইস, সে যদি বাকিদের মতো একবার খুশিতে চিল্লিয়ে উঠতে পারত, সবাইকে শুনিয়ে উল্লাস করতে পারত, তাহলে আর এক জীবনে কিছু চাওয়ারই থাকতো না। ওর এসব ভাবনার মধ্যেই এসে ওর 2 বাহু ধরে চিল্লিয়ে ওঠে, গ্রেট ভাবি, ইউ আর গ্রেট। আসলেই কি শট দিলে তুমি। অয়ন্তীও তাল মেলায় প্রাণেশা ওদের কথা শুনে হেসে ওঠে, ধন্যবাদ বোঝায়। ছেলেরা ক্লান্ত হয়ে কেউ কোমরে হাত দিয়ে তো কেউ ঘাসের উপর বসে চোখ মুখ কুচকে ওদের দেখছে। মেয়েগুলো এমন করছে যেন ফিফা অ্যাওয়ার্ড কাপ জিতেছে। সামান্য ব্যাডমিন্টনই তো, এত উল্লাসের কি আছে? উল্লাস এমন করছিস যেন ওয়ার্ল্ড কাপ জিতেছিস, এত চিল্লানোর কি আছে? সামান্য ব্যাডমিন্টনই তো। হ্যাঁ, আমরা জিতেছি বলে সামান্য, নিজেরা জিতলে ঠিকই ব্যাঙ্গাতে আমাদেরকে। এখন আমরা জিতেছি বলে তোমাদের সামান্য লাগছে? একটা কোক 3 র্যাকেট ঘুরে পড়তে বাঁচিয়েছিস, এমন কোনো হিরোইক মুভ ছিল না। ওকে মরতে বেঁচেছে, ওটা মরতে বেঁচেছে, ওটা হিরোইক মুভ। ভাইয়া উল্টাপাল্টা কথা বলবি না। হেরে গিয়ে মাহাত ভাইয়ের মাথার তার ছিঁড়ে গিয়েছে রে মেহরিন, তাই উল্টোপাল্টা বলছে। মাহাত প্রতি উত্তরে আর কিছু বলে না, বোনদের কাছে হার মেনে নেয়। প্রাণেশা এসে মাদুরে বসে। ওখানে অন্তিকও আগে থেকেই বসে আছে, প্রাণেশা তাকে অত খেয়াল করেনি। পানির বোতল নিয়ে পানি খেয়ে সুন্দর করে বসে এসে অন্তিক ওখানে বসে ওদের খেলা দেখছিল। প্রাণেশাকেই খেয়াল করেছে সে শুরু থেকে। মেয়েটা খুব উৎসুক ছিল খেলা নিয়ে, তবে আগ বাড়িয়ে একবারও কর্ক ছুঁয়েইনি। অন্তিক স্পষ্ট দেখেছে ওর চোখে মুখে দ্বিধা। র্যাকেট হাতে নিয়ে যখন আগ্রহী, তবে দ্বিধা ভরা চোখে তাকিয়েছিল। হালকা পায়ে এদিক সেদিক ছুটতে চাইছিল। তখন কি যে মিষ্টি দেখাচ্ছিল মেয়েটাকে। অন্তিকের কাছে কোনো পরীর চেয়ে কম লাগেনি। আকাশি রঙা গাউন পরনে, ওটা ওর ফর্সা গায়ে বেশ মানিয়েছে। কালো কালো লম্বা চুল, একটা আকাশি রঙের ফুলের ক্লিপও লাগিয়েছে পেছনে। অন্তিক নিঃসন্দেহে স্বীকার করতে বাধ্য, এমন সুন্দর দৃশ্য সে আগে কখনো দেখেনি। ব্যাডমিন্টন তো ভালোই পারো, আমাকে একদিন শেখাবে নাকি? প্রাণেশা অন্তিকের কথা শুনেই তার দিকে তাকায়। সে কিছু বলে না। অন্তিক তাকে ব্যঙ্গ করছে নাকি আসলেই শিখতে চাইছে বোঝার চেষ্টা করে, কিন্তু তেমন কিছুই ধরতে পারে না অন্তিকের মুখ দেখে। তাই কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেবে তার আগেই অন্তিকের কাঁধের ওপর দিয়ে তার পেছনে চোখ যায়। হৃদটার একদম পাশ ঘেঁষে দাঁড়ানো একটা গাছে দোলনা বাঁধা আছে। সে আস্তে আস্তে উঠে কিছুটা সামনে এগিয়ে দূর থেকে ওটা দেখে। তারা যেখানে নিজেদের পিকনিক সাজার আসর সাজিয়েছে সেটা হৃদের তীরের থেকে কিছুটা উপরে, আর প্রাণেশা সেখানেরই শেষ প্রান্তে দাঁড়িয়েছে। সে হঠাৎ হালকা পায়ে দৌড়ে নিচে নেমে ওখানেই যেতে থাকে, গিয়ে গাছটা ডিঙ্গিয়ে ওপাশে দোলনার কাছে যায়।
ওখানে বসে দোল খেলে পেছন থেকে সামনে যাওয়ার সময় একদম হৃদের উপর থেকে ঘুরে আসবে সেটা ভেবেই তার ভয় লাগে, যদি সে পানিতে পড়ে যায় দোলনা ছেড়ে। কিন্তু তাও তার ইচ্ছে করছে দোলনায় চড়তে। সে ওটাই বসে পড়ে, তবে পা মাটিতে লাগিয়ে মৃদু দোল খেতে খেতে বসে থাকে। বেশি জোরে দোল খায় না, হালকা দোল খেতে খেতে চারপাশটা দেখে নেয়। অত সুন্দর আর মনোরম এই পরিবেশটা যে কারোর থেকে যেতে মন চাইবে। হালকা বাতাসে তার চুল উঠছে, সে এক হাতে মুখের ওপর থেকে চুল সরায়, কিন্তু হঠাৎ মনে হলো তাকে পেছন থেকে কেউ ধরে একদম নিজের সাথে আটকে রেখেছে। এতক্ষণ সে মৃদু দোল খাচ্ছিল, কিন্তু সেটাও আর নেই। সে ভয় পেয়ে পেছনে তাকায়, অমনি অন্তিকের মুখটা ভেসে ওঠে চোখের সামনে। অন্তিক ওকে নিজের দিকে তাকাতে দেখে চোখের ইশারায় কি জিজ্ঞেস করে, ছাড়ুন। প্রাণিশা অন্তিকের হাতের ইশারায় দূরে ঠেলে বোঝায়। অন্তিক ওকে উপেক্ষা করে বলে, আমার প্রশ্নের জবাব না দিয়ে এখানে দোল খেতে চলে এসছেন ম্যাডাম? এখন যদি আমি আপনাকে অপরাধে ওই হৃদের মাঝখানে ছেড়ে দিই দোলনা সহ, কেমন লাগবে? ভ্রু উঁচিয়ে বলে সে। প্রাণিশা অন্তিকের কথা শুনে একবার সামনে ফিরে শান্ত হৃদটার দিকে তাকায়। খুব গভীরভাবে বোঝাই যাচ্ছে, যারা সাঁতার পারে তাদের জন্য এখানে কম গভীরতার ওদিকে সাঁতার কাটা কোনো বড় ব্যাপার না, কিন্তু সে মোটেও সাঁতার পারে না। এখানে একবার পড়লে পানি খেয়ে হাবুডুবু করে মরা ছাড়া কোনো উপায় নেই। সে অন্তিকের দিকে ফিরে আবার তাকে ছাড়তে বলে। অন্তিক ওকে ছাড়ে না, বরং আরেকটু শক্ত করে ধরে বলে, উত্তর না দিয়ে দোল খেতে আসা হচ্ছিল কেন? দুঃখিত তার জন্য, তবে আমি ব্যাডমিন্টন তেমন পারি না, পারলে অবশ্যই শেখাতাম আপনাকে। অন্তিক তার এত সোজা আর অনেস্ট উত্তর শুনে ভ্রু কুচকে তাকায়। তারপর এক পলক সামনে গভীর পানির দিকে তাকিয়ে আবার প্রাণিশাকে বলে, ভয় পাচ্ছ নাকি পড়ে যাবে বলে? প্রাণিশা অন্তিকের সামনে নিজের দুর্বলতা দেখাতে চায় না, তাই মাথা নাড়িয়ে না বোঝায়। অন্তিক ওর উত্তর শুনে পেছন থেকে ওর কাঁধের দিকে মাথা নামিয়ে জিজ্ঞেস করে, আমার সামনে দুর্বলতা প্রকাশ করতে ভয় পাচ্ছেন ম্যাডাম? ফেলে দেবো বলে? প্রাণিশা অন্তিকের কথা শুনে ঘন ঘন মাথা নাড়ায়। অন্তিক সেই উত্তরের পরোয়া করে না, ওর কানের লতির নিচে গলার দিকে ঠোঁট ছুঁয়ে বলে, এখন দুর্বলতা জানাতে ভয় পাচ্ছ, কিন্তু একদিন দেখবে তোমার সবচেয়ে বড় দুর্বলতা হব আমি। প্রাণিশা অন্তিকের সেই কথার পিঠে কোনো জবাবই দেয় না। তার সারা শরীর শিউরে উঠছে অন্তিকের সামান্য স্পর্শে। অন্তিকের হাত দুটো তার কোমরে পিছিয়ে রেখেছে নিজের সাথে। সে প্রাণিশাকে হঠাৎ নিজের থেকে একটু আলগা করে বলে, তুমি দড়ি ধরে শক্ত করে বসো, আমি দোল দিচ্ছি, কিছু হবে না, ট্রাস্ট মি। প্রাণিশা ঘন ঘন মাথা নাড়িয়ে দোল না দিতেই বোঝায়, কিন্তু অন্তিক ওকে শক্ত করে ধরতে বলে। আস্তে করে দোল দেয়, বেশ দূরে যায়নি, কিন্তু হৃদ অবধি পৌঁছে গিয়েছে। গাছটা একদম তীর ঘেঁষে থাকায় প্রাণিশা ভীষণ ভয় পায়, কিন্তু মুখ দিয়ে কোনো প্রকার চিৎকার কিংবা শব্দ বের করতে পারে না নিজের অক্ষমতার কারণে। অন্তিকেও তার কোনো সাড়া না পেয়ে ভেবে নেয় ভয় কেটে গিয়েছে। দোলনাটা ফিরে আসলে সে আরও জোরে দোল দেয়। প্রাণিশার মাথা ঘুরছে সামনে এত পানি দেখে। তার চোখে হঠাৎ একটা দৃশ্য ভেসে ওঠে। সে তার মা আর নানা নানির সাথে গাড়িতে, নানা ভাই সামনে ড্রাইভারের পাশের সিটে ঘুমাচ্ছে। নানুমণি ঘুম, সে বাইরের গাড়ি আর গাছপালাগুলো সে দৌড়াচ্ছে তা দেখছিল তার মাকে। অমনি কিসের একটা ধাক্কা লেগে তাদের গাড়ি একটা গভীর খাদে উল্টে পড়ে যায়। সে নিজেকে গাড়ির ভিতর সারা গায়ে রক্তারক্তি অবস্থায় আবিষ্কার করে। নানু ভাই আর নানামণি সহ ওই ড্রাইভার আঙ্কেল সিটে রক্তারক্তি অবস্থায় পড়ে আছে, কোনো নড়চড় নেই। তাকে তার মা কোনোভাবেই গাড়ির জানলা দিয়ে বের করে গাড়ির উপর বসিয়ে দেয়। সে তখন কথা বলতে পারছিল না, গলায় কি যেন হয়েছে, খুব ব্যথা। মাকে তার সাথে উপরে উঠে আসতে বলতে পারেনি। আস্তে আস্তে পানিতে ডুবে যায় তার মা। তার চোখের সামনে আবার চোখের সামনে অনেক পানি। তার মা তো তখনই ডুবে গিয়েছিল, এবার কি সেও ডুবে যাবে? সে তাকে বাঁচানোর মতো কেউ আছে কি না দেখে পিছনে চোখ ভরা আকুতি নিয়ে অন্তিক ওর দৃষ্টি দেখে থমকে যায়। সে দোলনা সহ ফিরে আসলে থামিয়ে দেয়। থামিয়ে কি হয়েছে জিজ্ঞেস করবে তার আগে নিজের বুকে ওর অস্তিত্ব বুঝতে পারে। মেয়েটা কাঁদছে, শব্দ না হলেও ওর গায়ের কাঁপুনিতে তার স্পষ্ট। অন্তিক ওর হঠাৎ কি হলো বুঝতে না পারলেও আগলে নেয়। কি হচ্ছে প্রাণো, কাঁদছো কেন? প্রাণিশা কিছু বলে না, বলার মতো অবস্থায় নেই সে। কাঁদতে থাকে আরও। অন্তিক অধৈর্য হয়ে জিজ্ঞেস করে, আরে কি সমস্যা তোমার, কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? ভয় পেয়েছো? আমি তো এখানেই আছি, দেখো, ভয় পাওয়ার কি আছে? প্রাণিশা শান্ত হচ্ছে না। অন্তিক ওর মাথায় হাত বুলিয়ে দেয়, নিজের সাথে আগলে নেয় গভীরভাবে। বোকা মেয়ে, আমি তোমাকে পড়তে দিতাম নাকি? এভাবে ভয় পাওয়ার কিছু নেই, কান্না থামাও।
কিছুক্ষণের মধ্যেই প্রাণেশা নিজেকে সামলে কান্না থামায়, কিন্তু অন্তিককে ধাক্কা দিয়ে নিজেকে ওর বাহু থেকে ছাড়িয়ে নেয়। লোকটাকে বারবার না করার পরও তাকে ভয় দেখাতে ওখানেই পাঠিয়েছে। কি জানি মেরে ফেলতে চাইছে কিনা ওই পানিতে ফেলে। বারবার তাকে নানানভাবে শায়েস্তা করে শাস্তি দেয়। সেই ঘৃণা ভরা দৃষ্টিতে অন্তিকের দিকে তাকায়। রাগে ক্ষোভে ওর নরম নরম হাতে অন্তিকের বুকে 2-3 বার কিল ঘুষি মারে সে। অন্তিক প্রথমে হতভম্ব হলেও পরে ওকে হাত দিয়ে আটকে নেয়।